বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ বাঅবি এই বইয়ের মধ্যে যে প্রথম অধ্যায় আছে, প্রথম অধ্যায়ের মধ্যে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখো তোমাদের বইয়ের ৭ পৃষ্ঠার মধ্যে যাও, ৭ পৃষ্ঠার মধ্যে গিয়ে এটা হচ্ছে প্রথম অধ্যায়। এখানে নিচের দিকে অনুশীলনী প্রশ্ন আছে। দেখো, বহু নির্বাচনী প্রশ্ন প্রথমে, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন, এরপরে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো দেখো, বহু নির্বাচনী প্রশ্ন একের মধ্যে কি বলা আছে, শীতল পাটের জন্য বিখ্যাত অঞ্চল কোনটি? এটা হচ্ছে সিলেট। ২ এর মধ্যে বলা আছে নারী প্রথম কৃষিকাজ শুরু করেন কারণ তাদের ছিল সৃজনশীল দৃষ্টিভঙ্গি। ঠিক আছে? তার মানে রোমান সংখ্যা ১। উত্তর হচ্ছে রোমান সংখ্যা ১। এই যে এখান থেকে সৃজনশীল দৃষ্টিভঙ্গি এটাই হচ্ছে উত্তর, একটাই। ঠিক আছে? তারপরে দেখো, তোমাদের বইয়ের ৮ পৃষ্ঠার মধ্যে যাও। দেখো এখানে বলা আছে এই যে একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক থেকে তোমাদের ৩ এবং ৪ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। তো দেখো, উদ্দীপকের মধ্যে কি বলা আছে, স্কুল মাঠে মেলার আয়োজন করা হয়। একটি স্টল, স্পিনিং মেশিন, কাপড় বুননের তাঁত এবং বিদ্যুৎ তৈরির ছোট ছোট প্রজেক্ট দিয়ে সাজানো হয়েছে। তাহলে ৩ নম্বরে বলা আছে অনুচ্ছেদে স্টলটিতে কোন সমাজের নিদর্শন রয়েছে? এটা হচ্ছে শিল্পভিত্তিক। উত্তর হবে শিল্পভিত্তিক। এরপরে এখানে দেখো, ৪ নম্বরে বলা আছে উক্ত সমাজ ব্যবস্থার ফলে এম এখানে রোমান সংখ্যা দেওয়া আছে ১, ২, ৩। এখানে উত্তর হবে ১, ৩। এই যে উত্তর হবে ১, ৩। তো ১ এর মধ্যে দেখো অধিক উৎপাদন নিশ্চিত হয়েছে। তারপরে ৩ এর মধ্যে যোগাযোগ সহজতর হয়েছে। তাহলে উত্তর হবে এই রোমান সংখ্যা ১ এটা, এরপরে ৩ এটা। তাহলে নিচের কোনটি সঠিক? এখানে হবে রোমান সংখ্যা ১, ৩ অর্থাৎ খ। তারপরে দেখো, প্রথমে সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, আর এখানে চিত্র ১ আর চিত্র ২ দেওয়া আছে। ওকে? তাহলে এই ২ টা চিত্র থেকে আমাদের কি করতে হবে? এই যে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করতে হবে। দেখো এখানে খ তে বলা আছে পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? খ তে বলা আছে আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? গ তে বলা আছে উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করেছে? ব্যাখ্যা করো। তারপর ঘ তে বলা আছে ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজ উদ্ভাবক মেয়েরাই বক্তব্যটি ব্যাখ্যা করো। তাহলে এই যে এখানে যে ২ টা চিত্র দেওয়া আছে, এই ২ টা চিত্র থেকে আমাদের কিন্তু গ এবং গ তে উত্তর দিতে হবে। তো দেখো, প্রথমে আমি ১ নং এই যে সৃজনশীল যেটা আছে, এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেব। তারপরেই তোমাদের বইয়ের ৯ পৃষ্ঠার মধ্যে যে আরেকটা সৃজনশীল আছে, এই ২ নম্বর সৃজনশীল, এরপরে ২ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেব। এরপরে এখানে নিচের দিকে সংক্ষিপ্ত প্রশ্ন আছে। সংক্ষিপ্ত প্রশ্ন ৩ টা আছে। এই ৩ টা প্রশ্নের উত্তরও দিয়ে দেব। তো দেখো, প্রথমে আমি ১ নং সৃজনশীল প্রশ্ন যেটা ছিল, এটার নিয়ে আলোচনা করতেছি। দেখো ১ নং প্রশ্নের উত্তর ক। তো এখানে দেখো পোড়াবাড়ি কিসের জন্য বিখ্যাত? তাহলে উত্তর হবে পোড়াবাড়ি চমচমের জন্য বিখ্যাত। এরপরে তোমাদের বইয়ের সৃজনশীল প্রশ্নের ১ নং সৃজনশীল প্রশ্নের ক তে কি বলা ছিল? আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? ঠিক আছে? তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে এই যে দেখো, আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত কেন? উত্তর হচ্ছে আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য আদিম মানুষ দলবদ্ধ হয়ে বাস করত। এরপরে তোমাদের বইয়ের যে ১ নং সৃজনশীল প্রশ্ন আছে, ১ নং সৃজনশীল প্রশ্নের গ তে কি বলা ছিল? উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা করো। এই যে চিত্রটা একটু দেখায়, এখানে তোমাদের ১ নং সৃজনশীল প্রশ্ন যেটা আছে এটার মধ্যে কিন্তু ২ টা চিত্র। এই যে দেখো, এটা হচ্ছে ১ নং চিত্র, এই যে ১ নং চিত্র, আর এটা হচ্ছে ২ নং চিত্র। তাহলে আমাদের বলেছে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করেছে ব্যাখ্যা করো। তাহলে এটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো এই যে উদ্দীপকে ১ নং চিত্রটি কোন সমাজের ইঙ্গিত বহন করছে ব্যাখ্যা করো। তাইলে উত্তর দিয়ে দিচ্ছি। উদ্দীপকে ১ নং চিত্রটি শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে ইঙ্গিত করেছে। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না। মানুষ গুহায় ও বন-জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, কিন্তু এ সম্পদকে ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শিখেনি। বন-জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করত। খাবারের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াত। এ সময় মানুষ শীত ও রোদ বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ গাছের ডাল ও লতাপাতা এবং পশুর চামড়া ব্যবহার করত। এরপরে উদ্দীপকে ১ নং চিত্রে দেখা যায়, ১ নং চিত্রে দেখা যায় একজন মানুষ অস্ত্র অর্থাৎ বর্শা হাতে শিকার করার জন্য প্রস্তুতি নিচ্ছে। লোকটির পরনে রয়েছে পশুর চামড়ার তৈরি বস্তু। এসব বৈশিষ্ট্য শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজকে নির্দেশ করে। তারপরে তোমাদের বইয়ের ১ নং সৃজনশীল যেটা ছিল এটার মধ্যে ঘ তে
কি বলা আছে দেখো ২ নং চিত্রে ইঙ্গিত বহনকারী সমাজের উদ্ভাবক মেয়েরাই, বক্তব্যটি মূল্যায়ন করো। তাহলে এই যে ১ নং সৃজনশীলের ঘ এর উত্তর দিয়ে দিচ্ছি। উদ্দীপকের ২ নং চিত্রে ইঙ্গিতকারী সমাজটি হচ্ছে উত্থান কৃষিভিত্তিক সমাজ। সমাজবিজ্ঞানীরা বলেন মেয়েরাই প্রথম কৃষিকাজের উদ্ভাবন করেছে। আদিম সমাজে পুরুষেরা যেত শিকারের সন্ধানে আর ফলমূল সংগ্রহের ভার ছিল মেয়েদের উপর। খাবার সংগ্রহ করতে গিয়ে মেয়েরা নিয়ে আসতো বুনো গম, বাড়ির মেটে আলু, তারপরে কচুর মূল ও কন্দ। তাদের থাকার জায়গার পাশে গম ও বালির দানা পরে গজিয়ে উঠত চারাগাছ। চারাগাছে পরে দেখা দিত শীষ ও দানা। এ ঘটনা দেখে মেয়েরা মনে বীজ ছিটিয়ে শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় অধ্যয়ন চাষ। উদ্দীপকের ২ নং চিত্রে দেখা যায় মেয়েরা কৃষিকাজ করছে। সুতরাং বলা যায় ২ নং চিত্রে মূলত উদ্যান কৃষিভিত্তিক সমাজের কথা বলা হয়েছে। আর এই সমাজের উদ্ভাবক মেয়েরাই, সুতরাং প্রশ্নে উল্লিখিত বক্তব্যটি যথার্থ। তারপর দেখো তোমাদের বইয়ের যে ২ নং প্রশ্নটা আছে সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দেব। তো ২ নং সৃজনশীল প্রশ্নের মধ্যে কি বলা আছে দেখো, এখানে ঘটনা ১ আর ঘটনা ২। ঘটনা ১ এর মধ্যে দেখো কি বলা আছে, রিমা তার নানা বাড়ি রাজশাহীর একটি এলাকায় বেড়াতে গিয়ে একটি বিশেষ গাছ দেখে এবং জানতে পারে ওই গাছে বসবাসকারী কীট থেকে একটি বিশেষ প্রক্রিয়ায় সুতা এবং পরে সেই সুতা থেকে কাপড় তৈরি হয়। এবং ঘটনা ২ এর মধ্যে কি বলা আছে দেখো, রহিম মিয়া তার পূর্বপুরুষের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে। তার ছেলে জনি লেখাপড়া শিখে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করে। এখন রহিম মিয়ার নাতি ফয়সাল একটি সফটওয়্যার কোম্পানি পরিচালনা করে। তাহলে প্রশ্ন কী কী দেওয়া আছে একটু দেখি। সমাজ কাকে বলে? এই যে কতে বলা আছে সমাজ কাকে বলে, খতে বলা আছে সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন, গতে বলা আছে এক ঘটনা ১ এর তোমার পাঠ্য বইয়ের কোন ঘটনার উল্লেখ হয়েছে ব্যাখ্যা করো। ঘটনা ২ এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। তাহলে দেখো তোমাদের ২ নং সৃজনশীল প্রশ্ন যেটা আছে, এই ২ নং সৃজনশীল প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। সমাজ কাকে বলেন? মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে সমাজ বলেন। তারপরে খতে বলা ছিল কি, সভ্যতাকে কৃষির অবদান বলা হয় কেন? তাহলে এটা হচ্ছে কৃষির আবিষ্কারের ফলে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসবাস শুরু করে। এর খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, জনসংখ্যা বাড়ে, গ্রাম ও নগর গড়ে ওঠে। পাশাপাশি পেশার বিভাজন, ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ ঘটে। এসব কারণে সভ্যতার বিকাশে কৃষির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে সভ্যতাকে কৃষির অবদান বলা হয়। এরপরে তোমাদের বইয়ের ২ নং সৃজনশীল প্রশ্নের গ এর উত্তর দেখো, ঘটনা ১ এ তোমার পাঠ্য বইয়ের কোন ধারণার উল্লেখ করা হয়েছে ব্যাখ্যা করো। তাহলে উত্তর হবে ঘটনা ১ এ পাঠ্য বইয়ের প্রাকৃতিক সম্পদ ও শিল্প উৎপাদন ধারণার উল্লেখ করা হয়েছে। তাহলে তোমরা দেখো এখান থেকে শুরু করে এটুকু লিখে দিবা। এই যে গ এর উত্তর হচ্ছে এখান থেকে এইটুকু। এটা অনেকটা ছোট করে দিলাম। তারপর ঘ এর উত্তর দেখো, এটা হচ্ছে ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর। ঘটনা ২ এ নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করো। তাহলে তোমরা এই যে আ ঘটনা ২ এর নির্দেশিত সমাজ ব্যবস্থার স্তরগুলো বিশ্লেষণ করা, এটার উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত লিখবা। তাহলে কিন্তু ২ নং সৃজনশীল প্রশ্নের ঘ এর উত্তর হয়ে যাবে। ঠিক আছে? তারপরে দেখো তোমাদের বইয়ের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি। দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ১ এর মধ্যে কি বলা আছে, কিভাবে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে? উত্তর হবে মানুষের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, পারস্পরিক নির্ভরতা ও সামাজিক আচরণের মাধ্যমে সামাজিক সম্পর্ক গড়ে ওঠে। তারপরে ২ এর মধ্যে কি বলা আছে? সাধারণভাবে সমাজের বৈশিষ্ট্যগুলো কী? তাহলে উত্তর হবে সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো মানুষের সমষ্টি, পারস্পরিক সম্পর্ক, সামাজিক নিয়মকানুন, মূল্যবোধ ও সংস্কৃতির অস্তিত্ব। তারপরে ৩ এর মধ্যে কি বলা আছে দেখো, ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয় কীভাবে? উত্তর হবে নতুন যন্ত্রের আবিষ্কার, কারখানাভিত্তিক উৎপাদন ব্যবস্থা, পুঁজি, বিনিয়োগ ও বৈজ্ঞানিক উন্নয়নের ফলে ইউরোপে শিল্প বিপ্লবের সূচনা হয়। তো দেখো এটা হচ্ছে তোমাদের বইয়ের এই যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ঠিক আছে? তো আমি কিন্তু প্রথম অধ্যায়ে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। প্রথম অধ্যায়ে ছিল বহু নির্বাচনী প্রশ্ন, তারপরে ছিল সৃজনশীল প্রশ্ন, এরপরে ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। তো প্রত্যেকটার উত্তর সুন্দর করে বলে দিলাম। তোমরা অবশ্যই সুন্দর করে মনোযোগ সহকারে দেখে নিবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে আজকের ভিডিও।